শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা, কাল প্রতীক বরাদ্দ। শীত উপেক্ষা করে ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণায় ব্যস্ত পৌর নির্বাচনের প্রার্থীরা। পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ায় এবারের আনুষ্ঠানিকতা পাবে ভিন্ন মাত্রা, বলছেন আয়োজকরা। দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার মুসাব্বির 10 দিনের রিমান্ডে। লালমনিরহাটে ধর্মযাজকদের হুমকির ঘটনায় আতঙ্কিত খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দারা। এবং যশোরের সারসা সীমান্ত থেকে 874টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করল বিজিবি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি শেখ জায়েদ। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। শেষ হলো পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল। এদিকে 30 ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভাগুলোতে জমে উঠেছে প্রচারণা। কুয়াশা ও শীতকে উপেক্ষা করে ভোর থেকেই নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। তবে সুখ দুঃখে পাশে পাবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামের রাউজানে অন্যরকম হাওয়া বইছে। এই পৌরসভায় মেয়র পদের জন্য 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে এদের মধ্যে আওয়ামী লীগের 2 বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে বাকি 2 জন বিদ্রোহী মেয়র প্রার্থী অংশ নিচ্ছেন নির্বাচনে। প্রতীক বরাদ্দের আগের দিনেও চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠান সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। বর্তমান যে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডের যে গতিধারা, সেটাকে অব্যাহত রাখার জন্য আমাকে রাউজান পৌর এলাকার মানুষ আমাকে তাদের ম্যান্ডেট দেবে। প্রত্যাশা করি রাউজান পৌরসভার মানুষ ওনাদের রায় দিয়ে আমাকে পৌরসভাকে আমার বাবার স্বপ্ন এবং একটা পরিচ্ছন্ন শহর করার জন্য ওনারা আমাকে সহযোগিতা করবে। আমি ব্যক্তিগত কারণে রাউজান পৌরসভার নির্বাচনে মেয়র পদ থেকে আমি প্রত্যাহার করে নিলাম নিজেকে। রোববার সকাল থেকেই প্রচারণায় নেমে পড়েন যশোরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নওয়াপাড়া পৌরসভার প্রার্থীরা। নিজের পক্ষে সমর্থন আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে পৌরসভার রাস্তাঘাট, ড্রেন ও অবকাঠামোর উন্নয়ন করবেন এমন ব্যক্তিকেই রায় দিতে চান ভোটাররা। যারা এই 5টি বছর উন্নয়ন থেকে বঞ্চিত, এই মানুষ আগামী 30 তারিখে নির্বাচনে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে। উন্নয়ন কি করেছে না করেছে নওপাড়া পৌরবাসী জানে, পৌরবাসী তার উত্তর দেবে আমি মনে করি। প্রতিশ্রুতি দেয়, ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেয়, দেখা যাচ্ছে ভোটের পরে তারা করলো না। সুনামগঞ্জে 3 জন মেয়র প্রার্থী দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। এদের মধ্যে একজনকে ভোট দিয়ে বেছে নেবেন এই এলাকার 40,000 ভোটার। তবে দলীয় প্রতীক নাকি ব্যক্তিগত ভাবমূর্তি এগিয়ে রাখবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। বিগত 5 বছর আমরা যে কাজ করেছি সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি মানুষের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি এবং আমি বিজয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। লেভেল প্লেইং ফিল্ড যদি বজায় থাকে তাহলে আমি নিশ্চিত দানের বিজয় আসবে। আমাদের এখানে যে সব ব্যক্তি এই জনগণের কাজ করবে তাদেরই আমরা নির্বাচন জয়যুক্ত করব। একই চিত্র পাবনার ঈশ্বরদী পৌরসভাতেও। এই পৌরসভার নানা সমস্যাকে পুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনে শুধুমাত্র আশ্বাসে না ভুলে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হিসাব নিকাশ করছেন ভোটাররা। জাহান, সময় সংবাদ। পৌর নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, আর মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে কথার ফুলঝুরি নয়, বরং প্রার্থীদের অতীত কর্মকাণ্ডের আলোকেই প্রতিনিধি নির্বাচন করবেন বলে জানিয়েছেন ভোটাররা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ভোটযুদ্ধ জমে উঠেছে।
18.5 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ভোটার 38,485 জন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর নির্বাচনে জয়লাভ করতে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। যদিও আমি দল থেকে নির্বাচিত হব আশা করি, কিন্তু দলমত নির্বিশেষে আমার কর্মকাণ্ড পরিচালিত হবে। আশা করি মানুষ আমার এই উন্নয়নের এবং সততা নিষ্ঠার মূল্যায়ন করবে। এতদিন আমরা যাদেরকে দেখেছি কি কাজ করেছে তার উপর মূল্যায়ন করে আমরা ওরকম প্রার্থীকেই নির্বাচন করব। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোলার মেঘনাপাড়ের দৌলত খান পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন তারা। আর এ সুযোগে ভোটাররাও তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন প্রার্থীদের কাছে। ভবিষ্যতে আমরাও সেইভাবে কাজ করে দৌলত খাঁকে আরো নতুন ভাবে গড়ে তোলার আমরা আশা রাখি। নিরপেক্ষ সুষ্ঠু ভোট হয় তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হব। আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ না হলেও থেমে নেই টাঙ্গাইল পৌরসভার নির্বাচনী প্রচারণা। দিনরাত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 82 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুশিক্ষায় শিক্ষিত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং বড় ভাই মুক্ত টাঙ্গাইল চাই আমরা। এদিকে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে দিনাজপুরের বীরগঞ্জে চলছে নির্বাচনের প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই এখন নির্বাচনী আমেজ। আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে এ পৌরসভার 12,786 জন ভোটার তাদের প্রতিনিধি বাছাই করবেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী নিজ নিজ দলের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এর পরপরই জোরে সোরে নির্বাচনের মাঠে নামে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া নোয়াখালী, ভৈরব ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন পৌর এলাকায় চলছে প্রার্থীদের প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কোনো প্রার্থীকে চাপ দেয়া হয়েছিল এমন অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত দল, ব্যক্তি বা মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাভেদ আলী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রার্থী দলীয় অথবা স্বতন্ত্র সকলেই সমান, সকলেই একই রকমভাবে আমাদের কাছ থেকে ব্যবস্থাপনা পাবে বা সহযোগিতা পাবে। কোনো ব্যাপারে আমাদের কাছে এই নির্বাচন সংক্রান্ত অসুবিধা এটা আমাদেরকে বলেন বা সে ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা চান, তাহলে সেটা আমাদের কাছ থেকে পাবেন। যে কোনো উপায়ে পৌর নির্বাচনে জয় নিশ্চিত করতে চায় ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এই নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দেবে। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করছেন। এমনকি মিটিং তো আমরা করতে পারি না, পথসভা করতে পারি না। একজনের বাড়িতে উঠানে বসে আলোচনা করছেন, সেইখানেও সন্ত্রাসীরা গিয়ে গুলি এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেই মিটিং ভেঙে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা জনমনের ভীতি সৃষ্টির যে তাণ্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে বরং উল্টো বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধাওয়া করা হচ্ছে। জোর করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে প্রয়োজনে তারা মানুষকে বলি দিয়ে রক্তোল্লাসে মেতে উঠতে পারে এমন প্রবণতা এখন দেখা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, আগামী পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় হানিফ আরও বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা এর আগেও বলেছি যে খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই নানান অভিযোগ চলে আসে, ফাউলের অভিযোগ, নানান অভিযোগ করে আসেন। নির্বাচনের কর্মকাণ্ড শুরুই হয় নাই, বিএনপির পক্ষ থেকে অভিযোগের শেষ নেই। এগুলোর লক্ষ্য একটাই, এগুলোর উদ্দেশ্য একটাই। বিএনপি জানে যে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না, কারণ তারা ইতিপূর্বে ক্ষমতায় থেকে জনগণের জন্য কিছু করতে পারে নাই, বরং তাদের কর্মকাণ্ড ছিল দেশ বিরোধী, জনগণ বিরোধী, সন্ত্রাস এবং দুর্নীতি তাদের ছিল মূল কর্ম। সেই কারণে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
পৌর নির্বাচনের পরিবেশ কলুষিত ও অস্থিতিশীল করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেই পায়তারা করছে দলটি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় বিজয় দিবস উপলক্ষে 14 এবং 17 ডিসেম্বর আওয়ামী লীগের আলোচনা সভা এবং 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করার পরেও আমরা মনে হয় না তারা শেষ পর্যন্ত নির্বাচনে কতটুকু থাকতে মনে হয় না। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দের কথাবার্তা, দৈনিক যে কথাবার্তা বলে, দৈনিক যে কথাবার্তা তারা বলছে, তারা নির্বাচনের পরিবেশকে একটি কলুষিত করতে চায়, নির্বাচন পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলছে। সুষ্ঠু নির্বাচন পরিবেশকে তারা নষ্ট করতে চায়। কাজেই এই ব্যাপারেও আমরা প্রত্যেকে সজাগ থাকব এবং আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে, আমি আবারও বলবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কোনো থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে রাজনীতিতে, বিরোধী দল সরকারি দল সবাই থাকবে এবং আমরা আমাদের ওই বীর বিক্রমদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আগেই নির্বাচনটা যেন সুষ্ঠু না হয় তার জন্য এখন থেকে তারা পায়তারা শুরু করছে। আর আমাদের উচিত হবে এই নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, জননেত্রীর স্লোগানকে আমরা অর্থবহ করতে চাই। দেখছেন বাংলা সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। দিনাজপুরের জয়নন্দ ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার মুসাব্বিরের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল বারী এই আদেশ দেন। এর আগে জেএমবি সদস্য মুসাব্বিরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার দিলাওয়ার বখত। এ সময় জেলা প্রশাসন ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া 2 হামলাকারীকে পুলিশের কাছে সোপর্দ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান রংপুর বিভাগীয় কমিশনার। গত বৃহস্পতিবার মন্দিরে কীর্তন চলার সময় দুর্বৃত্তদের চালানো বোমা ও গুলিতে 2 জন গুলিবিদ্ধ হন। বেশ কয়েকটি বিষয় উদ্ঘাটিত হয়েছে এবং সেটি পত্রপত্রিকাতে এসেছে। এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য দিনাজপুরের প্রশাসন সহ আমাদের প্রশাসন তৎপর আছে। এই এলাকার মানুষকে অভিনন্দন জানাই এবং এর মাধ্যমে আমাদের দেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং সাহসী পদক্ষেপ নিয়ে সাহসী ভূমিকা পালন করে এই ধরনের জঙ্গিদেরকে তারা মোকাবিলা করবে। লালমনিরহাটে ধর্মযাজক সহ কয়েকজন ধর্মপ্রচারককে হত্যার হুমকির ঘটনায় খ্রিস্টান পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পর আগামী 25 ডিসেম্বর বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। এছাড়া ধর্মীয় উপাসনালয়গুলোকে নজরদারির আওতায় আনারও দাবি জানান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তবে ধর্মযাজকদের উপর হুমকির বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গতকাল বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত চার্চ অব গডের যাজক শ্রী তপন বর্মন সহ কয়েকজনকে চিঠি পাঠিয়ে আগামী 20 ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি চিঠিতে দিনাজপুরের কান্তজিও মন্দিরে বোমা হামলার দায়ও স্বীকার করে নেওয়া হয়। এই ঘটনায় শনিবার রাতেই যাজক তপন বর্মন নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের লালমনিরহাট ঈশ্বরের মণ্ডলী আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি। এবং দিনাজপুরে যে ঘটনাগুলো হয়ে গেছে তথা সারা বাংলাদেশেই, এটার জন্য আমরা উদ্বিগ্ন। আমাদের সামনে বড়দিন, নতুন বছর এবং আমাদের রবিবার করিয়া চার্জিলা হয়। আমরা সরকার কাছে অনুরোধ করি যে আমাদেরকে নিরাপত্তা দেব এবং আমরা এই ধর্মটা সুন্দরভাবে যেন অনুষ্ঠানগুলো পালন করতে পারি। বাংলার সময় আরো থাকছে। স্বাধীনতার পর স্থল সীমান্ত চুক্তি সহ সমুদ্র সীমা নির্ধারণ দেশের কূটনীতির জন্য মাইল ফলক, মত বিশ্লেষকদের।
ভবিষ্যতে বৈদেশিক ঋণ শূন্যে নামিয়ে আনা হবে বড় চ্যালেঞ্জ। এবং মাদারীপুরের হ্যাপির লাশ কবর থেকে তুলে ফের ময়না তদন্তের নির্দেশ উচ্চ আদালতের, খতিয়ে দেখা হবে ধর্ষণের পর বিষ পানে হত্যার অভিযোগ। উনিশশো সালে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ার কারণে এবার ভিন্ন মাত্রা পাবে বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দুদিন আগে রাজাকার আলবদর বাহিনীর নির্মমতার স্মৃতি বহন করে রাজধানীর রায়ের বাজারের এই বধ্যভূমি। প্রতি বছরের মতো এবারও দেশবাসী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে শহীদ হওয়া জাতির মেধাবী সন্তানদের। চলছে তারই প্রস্তুতি। শীর্ষ যুদ্ধাপরাধীদের যে ফাঁসির গলা ফাঁসি দিয়ে তাদের রায় কার্যকরী করেছে আজকের এই বুদ্ধিজীবী দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখেছে। রাত 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। অন্যান্য আয়োজনের পাশাপাশি এবারও থাকছে স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোকচিত্র। এই যে উপকার হচ্ছে, আমরা এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারতেছি। ইন্টারনেটেও এগুলো আমাদের তরুণ সমাজকে, যুব সমাজের কাছে তুলে ধরার ব্যবস্থা করে দেয় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সরকারি। তাহলে দেশ সম্পর্কে, দেশের মহান মানুষদের সম্পর্কে জানতে পারবো। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন বিভাগের সমন্বয়ে নিরাপত্তা, যান চলাচল সহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রয়েছে বধ্যভূমি এলাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা একটা বিশেষ যত্ন নিয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা রক্ষার জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার এই উদযাপন আজ রাত 12টা 1 মিনিটে শুরু হবে এবং তার জন্য এটা প্রস্তুত আছে। মুক্তিযোদ্ধারা বলছেন, বাঙালি বীরের জাতি বলেই এসব বাধার প্রাচীর ডিঙিয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য। বাংলার আকাশে আজ উঠছে লাল সবুজের পতাকা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে দোহারে একটি ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যারা নাকি এই ধরনের মানবাধিকার কথা বলে তাদের দেশে আরও বেশি। তাদের তুলনায় আপনারা পৃথিবীর জরিপগুলোও যদি দেখেন, সেখানেও আমাদের পজিশন কিন্তু অনেক ভালো। কারণ আমাদের পুলিশের সঙ্গে যে সমস্ত বন্দুক যুদ্ধ হয়, এগুলি আসলেই বন্দুক যুদ্ধ হয়। দুষ্কৃতিকারীরা অ্যাটাক করে কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় সমস্ত ঘটনাগুলি ঘটে। বাংলার সময় আর থাকছে। নকল ওষুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 ডাক্তার সহ 5 জন আটক, জিজ্ঞাসাবাদ চলছে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ধর্ষণের পর বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মাদারীপুরের কিশোরী হ্যাপি আক্তারের মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। হ্যাপির মা মুক্তা বেগমের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 13ই আগস্ট মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী হ্যাপি ও সুমাইয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। হাসপাতালের চিকিৎসকরা বিষ পানে হত্যার কথা বললেও পরিবারের অভিযোগ, ধর্ষণের পর বিষ পান করিয়ে হ্যাপিকে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়না তদন্তেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানায় চিকিৎসকরা। এর প্রেক্ষিতে পুনরায় ময়না তদন্তের নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেন হ্যাপির পরিবার। দুইজন মহিলা যারা তাকে সুরতাল প্রস্তুত করবার জন্য তাকে সাহায্য করেছিল, তারা দুইজন সুমাইয়া হ্যাপি আক্তারের মাকে জানান যে হ্যাপি আক্তারকে ধর্ষণ করা হয়েছিল। ডিসিজডের মা চাচ্ছেন পুনরায় ময়নাতদন্ত করা হোক। আমাদের সাবমিশনকে কনসিডার করে তিনি আজকে আদেশ দিয়েছেন যাতে হ্যাপি আক্তারের লাশকে পুনরায় উঠিয়ে ময়নাতদন্ত করা হয়। স্বাধীনতার 44 বছরে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি। এক্ষেত্রে শক্তিশালী কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে,
আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে কূটনীতির আকাশটাকে বাড়িয়ে নেয়াই হবে আগামী দিনের বাংলাদেশের লক্ষ্য। আরও জানাচ্ছেন এহসান জুয়েল। ঠান্ডা যুদ্ধের ক্রান্তিকালে জন্ম বাংলাদেশের, এখন মোকাবেলা করছে 2015 সালের চ্যালেঞ্জ। শুরু থেকেই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এমন মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বিশ্বায়নের এ যুগেও সেখানে ভারসাম্য। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে স্থল সীমান্ত এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণে এসেছে সাফল্য। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা এবং ভারতের সঙ্গে 54 অভিন্ন নদী ইস্যুতে এখনো ফয়সালার পথ বাকি বহুদূর। সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটে আর বিশ্বময় ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে শক্ত হাতে মোকাবেলা করা না গেলে হোঁচট খেতে পারে অগ্রযাত্রা। বাংলাদেশ সরকারের এই বিষয়ে অবস্থান এবং বাইরের পৃথিবীর কোন দেশের অবস্থানের মধ্যে একটা তফাৎ তৈরি হয়েছে। কূটনৈতিক উদ্যোগ বলেন, অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের উদ্যোগ বলেন, এর মধ্য দিয়ে এই যে গ্যাপটা তৈরি হয়েছে বা যে তফাৎটা তৈরি হয়েছে, এই তফাৎটা যাতে বেশি স্থায়ী না হয়। আঞ্চলিক যে সমস্যাগুলো ছিল সেটার পথে সমাধানের পথে বাংলাদেশ তো মোটামুটি ভালোই প্রোগ্রেস করেছে। প্রোগ্রেস করা আর একেবারে সমস্যার সমাধান হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। বর্তমান বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ভিতকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে। মধ্যম আয়ের দেশে রূপান্তর হলে জিএসপি প্লাস সুবিধা এবং বৈদেশিক ঋণ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বড় চ্যালেঞ্জ। মধ্যম আয়ের রাষ্ট্রে যাওয়ার সাথে সাথে জিএসপিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মধ্যম আয়ের রাষ্ট্রগুলির জন্য জিএসপি প্লাস বলে একটি সুবিধা আছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি ইউরোপিয়ান ইউনিয়নে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মাত্র শতকরা 2 ভাগের নিচে কিন্তু বাজেটারি সাপোর্ট আসে বিদেশ থেকে। তার মানে কি এটা শূন্যের কোঠায় আসতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই জার্নিটা কিন্তু সহজ হবে না। তো এখানে ইকোনমিক ডিপ্লোমেসির গুরুত্ব সবচেয়ে বেশি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল ও মেক্সিকোতে নতুন দূতাবাস খোলা হলেও কিছুদিনের মধ্যে আফ্রিকা অঞ্চলের ইথিওপিয়া ও নাইজেরিয়ায় দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সীমাটাকে আরও বাড়িয়ে নিতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানায় হামলা চালিয়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন তারা। তবে স্বাধীনতার 44 বছর পেরিয়ে গেলেও বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1971 সালের ডিসেম্বরের শুরুতেই মানিকগঞ্জের গোলাইডাঙ্গা, আজিমনগর, বালিরটেক ও বাইরা সহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। অবশেষে 13 ডিসেম্বর মুক্তিবাহিনী অতর্কিতভাবে পাক জান্তার উপর ঝাঁপিয়ে পড়েন। এতে 81 জন পাক হানাদার প্রাণ হারায়। পরে বিকেলে শত্রুমুক্ত ঘোষণা করে বিজয় মিছিল বের করে মুক্তিকামী জনতা। পিকের সাইডে বহু খাল ডোবা খাল বিল ছিল, এখানে শো মানুষ, হাজার হাজার মানুষ মেরে ফেলাইছে। মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে যে সমস্ত বদ্ধভূমিগুলো আছে আজও সেই সমস্ত বদ্ধভূমিগুলা চিহ্নিত হয় নাই। কেন হয় নাই, কার জন্য হয় নাই, এটা আমি বুঝি না। এই দেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করে, যেখানে জনগণকে হত্যা করে যে বদ্ধভূমিগুলো এরা ছেলে পুঁতে রাখতো, সেই সব জায়গা এখনো সংরক্ষণ হয় নাই। ধর্ষণ সহ নির্মম নির্যাতন ও বেয়োনেটের আঘাতের প্রতিবাদে নীলফামারীতে পাকিস্তান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। উড়িয়ে দেয়া হয় পাক হানাদার বাহিনীর নির্যাতন ক্যাম্প। বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে 17 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ শেষে 13 ডিসেম্বর মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে হানাদার মুক্ত হয় এ জেলা। এছাড়া নাটোরের লালপুর, দিনাজপুর, জয়পুরহাটের আক্কেলপুর, পঞ্চগড়ের আটোয়ারি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী পাক সেনাদের পরাজিত করে স্বাধীনতার পতাকা ওড়ান। ইসমাত জাহান, সময় সংবাদ। যশোরের শাসা সীমান্ত এলাকা থেকে 874টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি জানায় দুপুর 12টার দিকে ভারত থেকে বিরল প্রজাতির কচ্ছপের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শার্শা ইউনিয়ন পরিষদের পেছন থেকে বস্তায় মোড়ানো অবস্থায় 874টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এদিকে কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে সিটি কর্পোরেশনের 2 ডাক্তার সহ 5 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উত্তর কাট্রলির একটি ওষুধ তৈরির কারখানা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডাক্তার এইচ.এম. নজিরুল হক এবং তার স্ত্রী ডাক্তার জান্নাতুল মাওয়া সহ 5 জনকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নকল ওষুধ জব্দ করে পুলিশ। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে আটককৃতদের পাহাড়তলী থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। উৎপাদনের জন্য আমাদের ড্রাগ লাইসেন্সের প্রয়োজন হয়। সেই উৎপাদনের লাইসেন্সটা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তারা নিয়ে নেওয়া হয়নি, যার কারণে এই কোম্পানিটা ভুয়া ফুলে পরিচিত হয়েছে। লেক্সিকন ফার্মাসিউটিক্যাল নামক ওষুধ কারখানার 3 জন ডাইরেক্টর পরিচয়ধারী 3 জন সহ আরও 2 জনকে আটক করি এবং ওই কারখানা থেকেই ভেজাল ওষুধের বিপুল পরিমাণ র মেটেরিয়ালস উদ্ধার করি। তারা অবৈধভাবে সেখানে এই যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরির নাম দিয়ে এটা মানুষের জীবনের হুমকির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের ওষুধ তৈরি করতেছিল এবং এই দৃশ্যদের বিরুদ্ধে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিচ্ছি এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সমর্থন না থাকায় যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে চট্টগ্রামে বই বিপণী কেন্দ্র বাতি ঘরের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাশ্চাত্যের অনেক দেশ বলে যে জামাতকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে দেশের সন্ত্রাস বেড়ে যাবে। তো আমি বলেছি যে না, জামাতের ওই পরিস্থিতি নেই। জামাতকে তো মানুষ প্রত্যাখ্যান করেছে। আমাদের প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে যে কোনো সন্ত্রাস, সেটা রাজনৈতিক হোক, সাম্প্রদায়িক হোক, ধর্মীয় ধর্মভিত্তিক হোক, সেটাকে সহ্য করা হবে না এবং মানুষও সহ্য করছে না। সুতরাং আমি মনে করি না যে এই দল এখানে নিষিদ্ধ করা হলে তেমন কোনো সমস্যা হবে। খুলনার বয়রায় পুলিশ লাইন আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্য সহ 4 জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আতিয়া রহমানের স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে অনিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনেরই শরীরের 75 ভাগের বেশি অংশ পুড়ে গেছে। এদিকে পুলিশ সদস্য আতিয়ার ও তার ভাগ্নে তামিমের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, গতকাল সকালে গ্যাসের চুলা জ্বালালে মুহূর্তের মধ্যেই সিলিন্ডারের বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে 4 জনই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গ্যাস সিলিন্ডার নাকি লিক ছিল, থাকলে সারা রাত গ্যাস বের হয়ে গেছে। যার পর সকালে যখন চুলো জ্বেলেছে তখন আগুন ধরে গেছে। হ্যাঁ, পুরো একদম পুরো ফ্যামিলি, ঘরের আর কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। আগুনের তাপে জানলা ভেঙে গেছে। তখন আমার ছেলেটা ওই জানলা দিয়ে ওই বাইরের হ্যান্ডসেট আছে ওখানে চলে গেছে, আর সেই সাথে এই ছেলেটাও গেছে। তাদের সবারই আসলে ইনহেলেশন বার্ন আছে এবং সবার বার্ন অত্যন্ত বেশি। আমরা সবাইকে অবশ্য ভর্তি রেখেছি এবং 2 জনকে আমরা এইচডিউতে রেখেছি। 75% একজন আছে, 88% তারা তো আসলে খুব বেশি আশঙ্কাজনক, আরেকজন 30% এবং 17%, কিন্তু সবাই আসলে আশঙ্কাজনক। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালী, কুড়িগ্রাম ও শরীয়তপুরের জনজীবন। সেই সঙ্গে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এসব এলাকায়। নোয়াখালীতে দিনের লম্বা সময় পর্যন্ত সূর্য ঢাকা থাকছে কুয়াশার চাদরে। দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইটের আলোয়। কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অগ্রহায়ণের শেষে এসে শীত ও কুয়াশার কারণে কুড়িগ্রামে গত 2 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র গত 24 ঘন্টায় 15 শিশু সহ 45 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শরীয়তপুরে তীব্র শীতে চরম কষ্টে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের লোকজন। দিনভর সূর্যের দেখা না মেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। কুয়াশা গরমে আমাকে কৃষি ফসল যা করি অনেকই ক্ষতি। ঠান্ডা নাকি তো কাশতে কাশতে দাম বেড়ে যায়। হঠাৎ করে ঘন কুয়াশা পড়াতে আমাদের যাত্রী পাইতেছি না, গাড়ি চালাইতে অনেক কষ্ট হইতেছে। রাতে ঠান্ডা পড়াতে বাচ্চা এবং বৃদ্ধ মানুষ যারা আছে তাদের একটু শারীরিকভাবে সমস্যা হইতেছে। শীতজনিত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমন শিশু রোগীর সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় শিশু বিভাগে সর্বমোট 45 জন শিশু ভর্তি ছিল।
বেনাপোল থেকে মূল্যবান ধাতুর তৈরি রাধা ও কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। সকালে দুটি আলাদা অভিযানে এসব উদ্ধার করা হয়। বিজিবি জানায়, মূর্তি পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে সকালে বেনাপোল কাস্টমসের যাত্রী টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় একটি বস্তা ফেলে পালিয়ে যায় পাচার চক্রের সদস্যরা। পরে ওই বস্তা থেকে 15 কেজি ওজনের একটি রাধা মূর্তি উদ্ধার করা হয়। অন্যদিকে বন্দরের আমরাখালী চেকপোস্টের একটি বাসে তল্লাশি চালিয়ে 5 কেজি ওজনের একটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। মানিকগঞ্জের পাটুরিয়ায় রেললাইনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব, বার্ষিক এবং উত্তোলন সংঘ সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে পাটুরিয়ায় রেললাইন নির্মাণ করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ব্রিটিশ আমল থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলোতে কমলার চাষ হয়। দেশভাগের পর কমলা বাগানের সমৃদ্ধ পাহাড়গুলো অধিকাংশ থেকে যায় ভারতে। তবে সিলেটের মধ্যে পড়ে ছোট বড় শতাধিক বাগান, কিন্তু অবহেলা আর অযত্নে এই বাগানগুলোতে কমলার ফলন তেমন আর নেই। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত পরিচর্যার অভাবে এমনটি হচ্ছে। দেগেন সিংহের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইকরামুল কবির। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো সিলেটের 4টি ও সুনামগঞ্জের একটি উপজেলাকে ঘিরে রেখেছে। এই পাহাড়ি এলাকার মাটিতে অম্লীয় ভাব থাকায় কমলা লেবু সহ অন্যান্য লেবু জাতীয় উদ্ভিদ ফলনের জন্য উপযোগী। কমলা গাছে সমৃদ্ধ কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা এলাকা ঘুরে দেখা যায়, বাগানগুলোতে ফল পাকার এই সময়ে গাছগুলো থেকে প্রতিদিন শত শত কমলা ঝরে পড়ছে। এই কমলাগুলা আমরা অনেক ওষুধ মারতেছি, মারার পরে গিয়ে কমলাগুলা গান্ধী থেকে কোনো রেহাই পাই নাই। ও কমলাগুলা জ্বরে গাছ থেকে পরিয়া 400-500 কমলা ডেইলি পড়তেছে। বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্যের বিরূপ প্রভাবের পাশাপাশি অযত্নের কারণে কমলা লেবুর উৎপাদনে এমনটি হচ্ছে। আস্তে আস্তে পানির স্তর নিচে চলে যাচ্ছে। আর একটা কারণ ফ্রুট ফ্লাই নামে একটা পোকা আছে, সেটার জন্য কিছু কমলা ঝরে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগের এগিয়ে আসার কথা থাকলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বাগানের পরিচর্যাকারীর। বাগানের কমলাগুলা ফসিয়া পড়তেছে এবং কৃষি খাতে গিয়ে যোগাযোগ করলে ওরা আসে নাই। তবে কৃষি বিভাগের এই কর্মকর্তা এই অভিযোগ মানতে নারাজ। সবকিছু তো আমাদের দৃষ্টিগোচরে আসা সম্ভব না। যে একটু সমস্যা হলে যদি যোগাযোগ করে, তাহলে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি। সিলেটের জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এই 6টি উপজেলায় একটি করে মডেল কমলা বাগান স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি বিভাগ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিপিএলের খবর, ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে বরিশাল বুলস। বিগ ব্যাশে অংশ নেওয়ার জন্য বরিশাল বুলসের সেরা একাদশে নেই ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। দর্শক, চ্যানেল 9-এর সৌজন্যে চলুন ম্যাচটির কিছু অংশ দেখে আসি। It'll be the biggest bold move I've ever seen in my 25 years of being involved with cricket, to be honest. He's never played a game. He's played one game of T20 cricket in his life. There was April 2013. ধরনের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ায় এবারের আনুষ্ঠানিকতা পাবে ভিন্ন মাত্রা, বলছেন আয়োজকরা। দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার মুসাব্বির 10 দিনের রিমান্ডে। লালমনিরহাটে ধর্মযাজকদের হুমকির ঘটনায় আতঙ্কিত খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দারা। এবং যশোরের সারসা সীমান্ত থেকে 874টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করল বিজিবি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।